হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। দেখো, আজকে একদম শেষ পার্টটা পড়ানো হবে, যেটা বেসিক গাইডের একদম শেষ পার্ট। ভালো করে লক্ষ্য করো। প্রথমে আসছি মাত্রাতে। দেখো, মাত্রা কাকে বলা হবে? মাত্রা হচ্ছে কোনো ভৌত রাশিকে প্রকাশ করা হয় কি কি দ্বারা? দৈর্ঘ্য, ভর, সময়। কোনো একটা ভৌত রাশি দৈর্ঘ্য, ভর, সময়ের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত, এটি প্রকাশ করার জন্য মাত্রা ব্যবহার করা হয়। তাহলে মাত্রা কি কি? মূলত দৈর্ঘ্য এবং ভর আর সময়ের ক্ষেত্রে আমি ব্যবহার করা হবে মূলত প্রধানত। তারপর আস্তে আস্তে ভৌত রাশিগুলোর মাত্রাতে আমি আসবো। তাহলে প্রথমে দেখো দৈর্ঘ্যের মাত্রা। দৈর্ঘ্যের মাত্রা এল দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল এল। ভরের মাত্রা, মাত্রাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। ভরের মাত্রাকে এম দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল এম। তারপরে আছে সময়ের মাত্রা, ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দৈর্ঘ্যের মাত্রা এল দ্বারা প্রকাশ করা হবে, ভরের মাত্রা এম দ্বারা, সময়ের মাত্রা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হবে। এবারে এই দৈর্ঘ্য, ভর, সময়ের সঙ্গে কিভাবে কোনো একটা ভৌত রাশি সম্পর্কযুক্ত, সেটা প্রকাশ করার জন্য আমরা মাত্রা ব্যবহার করি। তাহলে তিনটে রাশির সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত সেটা লক্ষ্য করতে হবে। প্রথমে আসি বেগ। বেগ সমান কি জানি? সরণ বাই সময়। সরণ মানে কি? দৈর্ঘ্য বলতে পারি। সরণ মানে একটা নির্দিষ্ট জায়গা থেকে আরেকটা জায়গা। তাহলে এখান থেকে এখানে কোনো বস্তু সরছে মানে সরণ হচ্ছে, তার মানে দৈর্ঘ্য। দৈর্ঘ্যের মাত্রা কি আছে? ওপরে এল দিলাম, নিচে সময়, তাহলে টি। সূচক অনুযায়ী কি হয়? এল টি টু দি পাওয়ার -1। এরপরে দেখো ত্বরণ নেওয়া হচ্ছে। ত্বরণ সমান কি? বেগ বাই সময়, অর্থাৎ সরণ বাই কি হবে? সময় স্কয়ার। সরণ সেই দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা এল, সময় টি স্কয়ার। তাহলে সূচক অনুযায়ী কি হবে? এল টি টু দি পাওয়ার -2। এইভাবে প্রত্যেকটা রাশির মাত্রা ধীরে ধীরে বের করতে হবে। যে কোনো জায়গায় মাত্রা কাজে লাগতে পারে। যে কোনো জায়গায় তোমাকে একটা রাশি উল্লেখ করে তার মাত্রা জানতে চাইতে পারে। এগুলো ফিজিক্স সাধারণত বেশি আছে, তবে কেমিস্ট্রিতেও আছে। এবারে হালকা হালকা করে দেখতে হবে এবং পরপর মাত্রা নির্ণয় করতে হবে। আরেকটা রাশি দেখো, এরপর ঘনত্ব কি? ভর বাই আয়তন। ভরের মাত্রা কত? এম। আয়তন মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। দৈর্ঘ্যের মাত্রা কি হবে? এল। প্রস্থের মাত্রাও এল, উচ্চতার মাত্রা এল। যেহেতু তিনটাই দৈর্ঘ্য, তাহলে এল কিউব হবে। এখানে বসিয়ে দাও এল কিউব সমান কি? এম এল টু দি পাওয়ার -3। এই হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা রাশির মাত্রা আমরা দৈর্ঘ্য, ভর, সময় দ্বারা নির্ণয় করব। প্রত্যেকটা রাশির মাত্রা কি দ্বারা? দৈর্ঘ্য, ভর, সময় দ্বারা নির্ণয় করব। এইভাবে মাত্রা প্রত্যেকটা রাশি নির্ণয় করব। আস্তে আস্তে দেখতে পাবে কেমিস্ট্রিতে কিছু মাত্রা রয়েছে, সেগুলো যখন ডিটেলসে যাব চ্যাপ্টার অনুযায়ী প্রত্যেকটা আলোচনা করতে। আচ্ছা, এরপরে নেক্সট টপিক দেখো। এরপরে লক্ষ্য করো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কোনো একটা পরমাণু রূপ দেবো আমি, তাতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিভাবে রয়েছে বা ভর সংখ্যা কিভাবে আছে সেটা ক্যালকুলেশন করতে হবে। যেমন দেখো 1H2, এটা হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। আইসোটোপের নাম কি? নাম হচ্ছে ডয়টেরিয়াম। 1H1 হচ্ছে প্রোটিয়াম, 1H2 ডয়টেরিয়াম, আর 1H3 হবে টিট্রিয়াম বা টয়টেরিয়াম, যেটা বলতে পারো। তাহলে 1H2-তে আমি এখানে ইলেকট্রন সংখ্যা বের করব, ভর সংখ্যা বের করব, নিউট্রন সংখ্যা বের করব, প্রোটন সংখ্যা বের করব। প্রথমে এই যে নিচে যে আছে, এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। তাহলে নিচে যেটা থাকবে যে কোনো পরমাণু, সেটাকে বলা হবে প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা সমান কত? 1। এরপরে দেখো ওপরে যেটা থাকবে তাকে বলা হবে ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা এম, এম সমান 2। এমটা হচ্ছে ভর সংখ্যা, পি হচ্ছে প্রোটন সংখ্যা, আর এম হচ্ছে তার ভর সংখ্যা।
এরপরে দেখো, যদি এরপরে একটা সূত্র মনে রাখতে হবে। কি সূত্র মনে রাখতে হবে? যে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা সমান আমরা জানি ভর সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা সমান হবে ভর সংখ্যা। এটা নিউট্রন আর পি হচ্ছে প্রোটন। প্রোটন প্লাস নিউট্রন সংখ্যাকে কি পাবো? ভর সংখ্যা পাবো। তাহলে এবার মান বসাও। প্রোটনের মান কত? 1 প্লাস নিউট্রন সংখ্যা জানা নেই, n বসিয়ে দাও। ভর সংখ্যার মান কত? 2। তাহলে নিউট্রন কত হবে? 2 - 1 সমান 1। অতএব 1h2 তে নিউট্রন কত পেলাম? 1h2 তে নিউট্রন হচ্ছে 1, একটা নিউট্রন রয়েছে। এইভাবে ক্যালকুলেশন করতে হবে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা। এবারে ইলেকট্রন সংখ্যা কি? প্রোটন সংখ্যা, এটা তো পরমাণু। তাহলে পরমাণুর মধ্যে প্রোটন যতগুলো থাকবে, ইলেকট্রন ঠিক সেই সমসংখ্যক থাকবে। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যাও কত হবে? 1 হবে। প্রোটন 1, ইলেকট্রন 1, ভর সংখ্যা 2 এবং কি হবে? নিউট্রন সংখ্যা 1। কারণ প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা। প্রোটন সংখ্যার মান বসানো হয়েছে, এদিকে ভর সংখ্যার মান বসানো হয়েছে, তাহলে নিউট্রন সংখ্যা দেবে 2 - 1 সমান 1। আচ্ছা, এরপর আরেকটা মৌল ধরা হচ্ছে। দেখো, ধরা হলো, এবারে দেখো 56 বিয়ে 141, এটা বেরিয়ামের পরমাণু। এখানে তাহলে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন সংখ্যা, ভর সংখ্যা কিভাবে বের করব? প্রোটন সংখ্যা নিচের যেটা সেটাই প্রোটন সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যা হবে 56। কোনো একটা, এটাও পরমাণু, এটাও একটা পরমাণু। পরমাণুর মধ্যে যতগুলি প্রোটন থাকে ততগুলি ইলেকট্রন থাকে। তাহলে পরমাণু কেন বলছি? কারণ কোনো চার্জ নেই। আনচার্জ স্পেসিস, আনচার্জ স্পেসিসকে বলা হয় পরমাণু, আর চার্জযুক্ত স্পেসিসকে বলা হবে ক্যাটায়ন অথবা অ্যানায়ন। তাহলে এটা আনচার্জ স্পেসিস, এই জন্য পরমাণু। এখানে প্রোটন আছে 56, ইলেকট্রন তাহলে নিশ্চয়ই 56 হবে। যেহেতু পরমাণু প্রসম, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ সমান থাকবে, প্রোটন যতগুলো ইলেকট্রন ততগুলো সমান থাকবে। এরপরে আসি ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা কত হবে? 141। প্রোটন প্লাস নিউট্রন সমান ভর সংখ্যা, সূত্র বসিয়ে দাও। প্রোটন প্লাস নিউট্রন সমান ভর সংখ্যা m। প্রোটনের জায়গায় 56 বসাও, নিউট্রনটা জানা নেই, বের করব, আর সমান 141। তাহলে নিউট্রন কত হবে? 141 - 56 সমান কত হবে? বিয়োগ করো, 141 - 56, 11, 5। এখানে কত আছে? এখানে 3, 13, 8, তাহলে কত হবে? 85। তাহলে নিউট্রন সংখ্যা কত পেলাম? 85 পেলাম। এরপরে আসছি, আচ্ছা, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন বেরিয়ে গেল, আর একটা আছে ভর সংখ্যা, ভর সংখ্যা বেরিয়ে গেল। তাহলে টোটালটাই করবা, এখানে তোমার টোটালটা আমি ক্যালকুলেশন করে বের করে দিচ্ছি। প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা, এরকম যে কোনো একটা পরমাণু ওরকম দেওয়া থাকবে, তোমাকে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা বের করতে হবে। এরপরে নেক্সট টপিকে চলো। এবার আসছি জারণ বিজারণ, অর্থাৎ অক্সিডেশন রিডাকশন। অক্সিডেশন রিডাকশন কি আগে বলে দেওয়া হয়েছে। এখানে জারণ বিক্রিয়া বলা হবে, বিজারণ বিক্রিয়া বলা হবে। অর্থাৎ জারণ বিক্রিয়া কি, বিজারণ বিক্রিয়া কি, লক্ষ্য। প্রথমে আসছি অক্সিডেশন রিঅ্যাকশন, অর্থাৎ জারণ বিক্রিয়া। যখন কোনো একটা পরমাণু, বা এই যে এ একটা পরমাণু, এ যখন অক্সিজেন গ্রহণ করবে তখন কি বলবো? জারণ প্রক্রিয়া হবে। বা এ বিক্রিয়ক, সে যখন অক্সিজেন গ্রহণ করবে বিক্রিয়াত পদার্থে গিয়ে, তখন বলবো জারণ বিক্রিয়া হয়েছে। যখন কোনো একটা যৌগ কি হবে? হাইড্রোজেন বর্জন করবে, বা বিক্রিয়ক হাইড্রোজেন বর্জন করবে, তখন কি বলবো? তোমার জারণ প্রক্রিয়া হয়েছে। তাহলে প্রথমে হচ্ছে অক্সিজেন গ্রহণ করলে জারণ হচ্ছে, হাইড্রোজেন বর্জন করলে জারণ হচ্ছে। যেমন Cu+O2, কপার, এটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে, ফরমেশন হচ্ছে Cu। তাহলে কপার পরমাণু অক্সিজেন গ্রহণ করছে, এই জন্য প্রসেসটাকে বলা হচ্ছে জারণ। H2S + Cl2, তার থেকে হচ্ছে HCl+S। এখানে দেখো ক্লোরিন, এই যে ক্লোরিন Cl2 ছিল, এই Cl কি করছে? হাইড্রোজেন গ্রহণ করছে, এই জন্য প্রসেসটাকে কি বলা হচ্ছে? তোমার হাইড্রোজেন, এখানে ছিল H2S ছিল, H2S + Cl2, তার থেকে HCl+S। এখানে এই যে H2S ছিল, হাইড্রোজেন দুটো ছিল, সালফার একটা ছিল। এখানে সালফার কি করছে? হাইড্রোজেন বর্জন করে দিচ্ছে। কাকে বর্জন করছে? ক্লোরিনের কাছে পাঠিয়ে দিচ্ছে হাইড্রোজেনকে। তাহলে সালফার থেকে তো হাইড্রোজেন দূরীভূত হচ্ছে, এই জন্য প্রসেসটা কি হচ্ছে? জারণ। তাহলে হাইড্রোজেন বর্জন হচ্ছে এই বিক্রিয়ায়, আর এই বিক্রিয়া কি হচ্ছে? অক্সিজেন গ্রহণ হচ্ছে। এই বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেন বর্জন, হাইড্রোজেন বর্জন
আর এই বিক্রিয়া হচ্ছে অক্সিজেন গ্রহণ। তাহলে দুটোই কি হবে? জারণ। যেহেতু জারণ বিক্রিয়ায় অক্সিজেন গ্রহণ হবে অথবা হাইড্রোজেন বর্জন হবে। প্রথম একটাতে বিক্রিয়া একদম আলটিমেট শেষে হচ্ছে অক্সিজেন গ্রহণ, দ্বিতীয়টাতে কি হচ্ছে? হাইড্রোজেন বর্জন। তাহলে এই দুটো বিক্রিয়া দেখলেই বুঝতে পারবে কোনটা জারণ হচ্ছে কোনটা বিজারণ হচ্ছে। এরপরে আসছি রিডাকশন বা বিজারণ। বিজারণে কি হচ্ছে? হয় হাইড্রোজেন গ্রহণ হবে, না হলে অক্সিজেন বর্জন হবে। তাহলে এখানে CuO প্লাস H2, তার থেকে H2O প্লাস Cu, এখানে কি প্রসেস ঘটছে? CuO ছিল, তাহলে এখানে কি করছে? কপার পরমাণু অক্সিজেন বর্জন করে দিচ্ছে। কাকে? CuO থেকে অক্সিজেন বর্জন করে দিচ্ছে। অক্সিজেন বর্জন করা মানে অমনি ধাতব কপারে পরিণত হয়ে গেছে। তাহলে অক্সিজেন বর্জন করা মানেই কি বলবো? বিজারণ। এখানে H2 প্লাস Cl2, তার থেকে 2HCl, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে যে কোনো একটা পরমাণু, এখানে H2 প্লাস Cl2 ছিল, তাহলে কে গ্রহণ করছে হাইড্রোজেনকে? এখানে হাইড্রোজেন গ্রহণ আছে, তার মানে Cl কি করছে? হাইড্রোজেন গ্রহণ করছে। এই জন্য এই প্রসেসটা কি হবে? বিজারণ হবে। তাহলে প্রথমেরটাতে কি হচ্ছে? অক্সিজেন বর্জন হচ্ছে, প্রথমেরটা হচ্ছে অক্সিজেন বর্জন, দ্বিতীয়টা কি হবে? হাইড্রোজেন গ্রহণ। তাহলে দুটোই প্রক্রিয়া কি? বিজারণ। এই জন্য এটাও একটা বিজারণ বিক্রিয়া, এটাও একটা বিজারণ বিক্রিয়া। তাহলে যেখানে দেখবো অক্সিজেন, দেখো প্রথম পয়েন্ট কি ছিল? অক্সিজেন গ্রহণ হয়েছিল এবং হাইড্রোজেন বর্জন হয়েছিল, দুটো যেখানে হবে সেখানে কি বলবো? জারণ বিক্রিয়া। আর যেখানে দেখা যাবে হয় হাইড্রোজেন গ্রহণ হচ্ছে, না হলে অক্সিজেন বর্জন হচ্ছে, সেখানে হবে বিজারণ বিক্রিয়া। বুঝা গেল? এবারে নেক্সট টপিকে চলো। এবারে দেখো কিছু সাংকেতিক চিহ্ন রয়েছে। আমরা কেমিস্ট্রিতে অনেক কিছু শর্ট ফর্ম ইউজ করব, যেখানে কিছু কিছু সাংকেতিক একদম ক্ষুদ্র সাইন দ্বারা বুঝতে হবে ওখানে কি বলতে চাইছে। সেই সাইনগুলো কিছু কিছু রয়েছে, সেগুলো ভালো করে লক্ষ্য করো। প্রতিটি বিক্রিয়াতে থাকতে পারে, লেখার মাঝে থাকতে পারে, বিভিন্ন জায়গায় ছোট ছোট সাইন দ্বারা বোঝানো হচ্ছে ওখানে কি প্রসেস ঘটছে, সেটা ভালো করে লক্ষ্য করো। প্রত্যেকটা জায়গায় সাইন দিয়ে বোঝানো থাকতে পারে। এই সাইনগুলো কি কি সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখো প্রথমে হচ্ছে এস, যেখানে এস থাকবে তার মানে হচ্ছে সলিড। এস দিয়ে তোমাকে যে কোনো একটা বিক্রিয়কের পাশে এস লেখা থাকবে, তাহলে সেটা কি বুঝতে হবে? সলিড। যে কোনো বিক্রিয়ার পাশে এল দিয়ে ব্র্যাকেট দেওয়া থাকবে, সেটা কি বুঝতে হবে? লিকুইড। সলিড মানে হচ্ছে কঠিন, লিকুইড মানে তরল। অ্যাকুয়াস, এ কিউ যদি থাকে বুঝতে হবে অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ। যদি জি থাকে বুঝতে হবে গ্যাস, গ্যাস মানে গ্যাসীয়। যদি ডেল্টা থাকে তাহলে তাপ, তাপ দেওয়া হচ্ছে, কোনো একটা পদার্থকে তাপ দেওয়া হচ্ছে, তাহলে ডেল্টা চিহ্ন দেওয়া থাকে। যদি একমুখী, একটা তীর চিহ্ন দেওয়া আছে, তাহলে একমুখী বিক্রিয়া। দুটো তীর চিহ্ন, দেখো এদিকে একটা তীর চিহ্ন কাট করে দেওয়া আছে, এদিকে একটা তীর চিহ্ন কাট করে দেওয়া আছে, তাহলে এদিকেও যাচ্ছে হাফ হাফ তীর চিহ্ন এরকম, এদিকেও আসছে হাফ তীর চিহ্ন, এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। এইটা দেখো এই দিকে উপরের দিকে একটা দাঁড়িয়ে দেওয়া আছে, ধরো এখানে CO2 দিয়ে উপরের দিকে দাঁড়িয়ে দিয়ে দিল, তাহলে কার্বন ডাইঅক্সাইড কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডটা উপর দিকে মানে বেরিয়ে যাচ্ছে, বিক্রিয়া থেকে বাইরে নির্গত হয়ে যাচ্ছে, এই জন্য এই চিহ্নটা দেওয়া হয়। যখন অধক্ষিপ্ত, ধরো এজির পাশে দেখবে নিচের দিকে এরকম দেওয়া থাকে, কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় সিলভার উৎপন্ন হয়েছে এজি, তার নিচের দিকে এরকম দেওয়া আছে, মানে এর নিচে অধক্ষিপ্ত হয়ে গেছে। অধক্ষিপ্ত মানে কি? নিচে জমা হয়ে গেছে। এরপরে এই রকম যদি কোনোখানে দেখো এরকম দাঁড়ি, সেটা হচ্ছে এক বন্ধন। দুটো যখন থাকবে, এই দুটো যখন সমান চিহ্নের মতো থাকবে সেটা হচ্ছে দ্বিবন্ধন। যখন তিনটা থাকবে তখন হবে ত্রিবন্ধন। যখন এইভাবে একটা একমুখী রেখা থাকবে, এটা আমরা একমুখী বিক্রিয়া হিসেবে জানি। অনেক সময় এটাকে যৌগের মধ্যে অসমযোজী বন্ধন হিসেবে জানা হয়। যখন আমরা রাসায়নিক বিক্রিয়া করব তখন হবে একমুখী বিক্রিয়া এই চিহ্ন। যখন যৌগের মধ্যে এই চিহ্ন দেখতে পাবো তখন বলবো অসমযোজী যৌগ, আর এটাকে বলছে অসমযোজী বন্ধন। অক্সিজেনকে যদি থার্ড ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে বলবো জায়মান অক্সিজেন, এবং অক্সিজেনকে থার্ড ব্র্যাকেট দেওয়া থাকলে অনেক সময় জারণও বোঝায়। এটা অর্গানিকে কি বোঝায়? জারণ বোঝায়। আর যখন হাইড্রোজেন দেওয়া থাকবে, এইচ দিয়ে এরকম থাকবে, তখন বুঝতে হবে বিজারণ। তাহলে অনেক এটাকে জায়মান অক্সিজেন বলাও যায়, আবার জারণ অনেক সময় বোঝানো যায়, আবার বিজারণ বোঝানো যায়। যেরকম দেখা যাবে সেরকম আমাকে অ্যাপ্লাই করতে হবে। যেরকম দেখা যাবে যে এটা এর জন্য বসছে তাহলে জারণ বলবো, কোনোখানে দেখা যাবে জায়মান অক্সিজেন কাজ করছে তখন এটাকে জায়মান অক্সিজেন বলা হবে। তাহলে অক্সিজেন থাকলে এরকম থার্ড ব্র্যাকেট থাকলে হয় জায়মান অক্সিজেন হবে, নাহলে অমনি জারণ হবে, নাহলে বিজারণ হবে। আচ্ছা এরপরে চলো দেখো
এখানে কিছু কিছু গ্রিক অক্ষরে প্রতীক চিহ্ন দেওয়া আছে, যেগুলো কি হয় মানে একদম ইউজ করা হয় প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হোক, যে কোনো ক্যালকুলেশনে বা যে কোনো জায়গায় ব্যবহার করা হবে, যেগুলো গ্রিক অক্ষর দ্বারা বোঝানো হবে, সেগুলো কি পরপর লক্ষ্য করো। প্রথমে এই যে চিহ্নটা দেখছো এটা হচ্ছে আলফা, এরপরে এই রকম চিহ্ন এটা বিটা, এই চিহ্নটা হচ্ছে গামা, এরপর ডেল্টা ডেল, এরপর আছে ই, এর মতো দেখো দেখতে, জাস্ট এর মতো কিন্তু একটু বাঁকা আছে, এটা হচ্ছে এপসাইলন। এরপর আছে থিটা, এই গোল হয়ে মাঝখানটা একটু কাটা। আচ্ছা কে, এটা এটা কে এর মতো দেখতে, এটাকে বলা হচ্ছে কাপ্পা। এটা দেখো মিউ, এটা হচ্ছে সাই, এটা ইটা, এটা নিউ, এটা পাই, এটা রো, এটা সিগমা, টাও, ফাই, ওমেগা। এই কতগুলো ওয়ার্ড জানলে বা এই কতগুলো চিহ্ন জানলে তোমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হোক বা যে কোনো জায়গায় তুমি অ্যাপ্লাই করে অ্যান্সার একদম বের করতে পারবে। আর এগুলো যদি চিহ্নগুলো না জানো তাহলে কিন্তু সেখানে সম্ভব নয়। কোনটা কি সেটা তোমাকে ডিনোট করে বলা থাকবে, যে ধরো মিউ চিহ্ন আছে, তাহলে মিউ চিহ্ন কিসের জন্য ব্যবহার করা হচ্ছে সেটা তোমাকে ডিনোট করে বলা থাকবে, মিউ চিহ্নটা জানতে হবে। এগুলো এই চিহ্নগুলো প্রত্যেকটা তোমাকে জানতে হবে, চিহ্নগুলো জানলে তুমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। সবাই মোটামুটি ভালো থাকবে, এরপরে নেক্সট ভিডিও ছাড়া হবে, দেখতে থাকো কেমিস্ট্রি ডিটেল চ্যানেল।